পেছনে বন্দুক ঠেকিয়ে কোনাবাড়িতে হৃদয়কে হত্যা করে পুলিশ। সরকার পতনের দিন নিহত হলেও মরদেহ মেলেনি এখন। আমার বাবার লাশটাই না দিবেন, যে চাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিব। ছেলেটা মাইরা গোপন করে হালাই দিয়েছে, আমার ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। অচলাবস্থা কাটল ঢাকা মেডিকেলের। চিকিৎসকদের উপর হামলার অভিযোগে একাধিক গ্রেফতার। কাল থেকে সীমিত পরিসরে খোলা থাকবে আউটডোর। সম্পদের হিসাব দিতেই হবে সরকারি কর্মচারীদের, জানালেন সচিব। রিটার্ন ফর্ম সহ পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন। জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর। খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। এস আলমের গাড়ি বিতর্কে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বাতিল। না জেনে গাড়িতে চড়ায় দুঃখ প্রকাশ সালাউদ্দিনের। আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজে জানতাম না। যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করি। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে হাজী সেলিম। 26 সাবেক মন্ত্রী এমপির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু হবে শিগগিরই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিয়েছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলেও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ। এদের মধ্যে অনেকের মরদেহের হদিস মিলছে না। তেমনই একজন গাজীপুরের কোনাবাড়ির হৃদয়। তাকে বন্দুক ঠেকিয়ে হত্যা করার পর মরদেহ কোথায় জানা নেই কারো। তবে স্থানীয় সাংবাদিকদের নামে মামলা দিয়ে বসে আছে পুলিশ। গাজীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ, ছবি তুলেছেন রুবেল হাসান। গত 5 আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশেই ঘটে এই ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি ছেলেকে ধরে রেখেছেন। পেছন থেকে আরেক পুলিশ সদস্য ছেলেটির শরীরে শটগান ঠেকিয়ে গুলি করে দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর 4 পুলিশ সদস্য ছেলেটির 4 হাত পা ধরে থানার দিকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত এই কিশোরের হদিস মেলেনি। মরদেহ কোথায় তাও জানে না কেউ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছেলেটিকে গুলি করে হত্যার পর বস্তায় ভরে মরদেহ থানার ভেতরে নিয়ে যায় পুলিশ সদস্যরা। ওই পুলিশে করলো আইসে, ঠিক আছে, সেটা এদিক দিয়ে যাচ্ছিল, বুঝছেন, চাবি দেওয়ার পরে আইসে মেরা দিল। মারার পরে এখানে পড়ে গেছে, এই যে রাস্তা পরে পরে, ঠিক আছে, ওরা এখান থেকে লাইনে আসছে, ওখানে নিছে। ওখানে নেওয়ার পরে তারপরে বস্তায় পড়ছে। হ্যাঁ, বস্তায় পরে তারা থানায় নিয়ে গেছে। যে পুলিশটা গুলি করছে একদিক থেকে রাউন্ড করে আইসা টাস্কার স্পটে গুলি করছে। গুলি করার সাথে সাথে ছেলেটা পড়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে ইব্রাহিম নামের এই যুবক আমাদেরকে নিশ্চিত করেন নিহত কিশোর তার স্ত্রীর ছোট ভাই হৃদয়। বাড়ি টাঙ্গাইল হলেও পড়ালেখার খরচ ও সংসারের হাল ধরতে কোনাবাড়িতে অটোরিকশা চালাতো। ভিডিও দেখে আমি দেখছি আমি আমার ভাই, আবার নিজস্ব হয়েও আমি দেখছি যে আমার বাইরে নিয়ে ওই থানার সামনে ওই জায়গায় রাখছে। আমি ওইখানে ভিডিও দেখি, ছবি দাঁড়িয়ে দেখে আমি নিশ্চিত করছি আমার ভাই। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হৃদয়ের পরিবার। স্তব্ধ বাবা, কান্না থামছে না মা বোনের। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মরদেহের সন্ধান চাই পরিবার। আমার বাবার লাশটাই না দিবেন, যে চাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিব। আমার ছেলেটা মাইরা গোপন করে হালাই দিয়েছে, আমার ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। লাশ কি করছে এটা পুলিশে জানে। হ্যাঁ, এটা পুলিশের দলে থানার ওসি আছে, হ্যাঁ দলেই পাওয়া যাবো কই রাখছে। স্থানীয়রা বলছেন, হৃদয়ের মরদেহ সহ আরও কয়েকটি মরদেহ ওই দিন রাতে গুম করেছে কোনাবাড়ি থানা পুলিশ। এখানে মারছে একটা, এঞ্জেল গেটে মারছে একটা, আবার মিডিক্স রোডে একটা, এলো 3টা, আর এমনি আছে 2টা মারা গেছিল। আমাদের ওদিন সকালবেলায় না কেউ ফেরত নেই, কারও নেই।
মরদেহের হদিস না পাওয়া গেলেও ওই ঘটনায় কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। সেখানে আসামি করা হয়েছে স্থানীয় 5 সাংবাদিক সহ কয়েকজনকে। মামলার বাদীর দাবি, নিজেদের দায় এড়াতে পুলিশ ইচ্ছামতো নাম দিয়ে মামলা রুজু করেছে। বাইরে তো মারছে পুলিশে, আমি ভিডিও তো দেখছি, আবার পুলিশে ধরে নিয়ে অনেক সবাই রাখছে দেখছি। এটা তো আমার বাইরে তো বিচার চাই আমি, তো এটা নিয়ে আমি মামলা করছি। আমি তো নেকা করা জানি না, আমি কানা মানুষ। আমি একবার কাছে বইলা দিছি, তো এরা মামলা করছে। এলাকার কিছু নেতা খাতা নাম দিয়ে দিছে, আর নাম দিয়েছে সাংবাদিক। এটা তো সাংবাদিক তো মার নাকি, এটা তো ভিডিও তো প্রমাণ আছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কোনাবাড়ী থানার ওসি। হ্যাঁ, ভিডিও ফুটেজে 5 তারিখে একটা ঘটনা ঘটছে, কে বা কারা ঘটাইছে, বা যেহেতু মেট্রো পোশাক না, ওই পোশাকে কে আছে এটা আমরা তদন্ত করতেছি। ফেয়ার ইনভেস্টিগেশন করে প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে আসতে হবে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, পূর্ব শত্রুতা ও পুলিশকে বাঁচাতে সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে। ধামাচাপা দেওয়ার জন্যই, পুলিশকে রক্ষা করার জন্য আমাদের এই সাংবাদিকদের জড়ানো হয়েছে। মসজিদের ইমাম সাহেবদেরও এখানে আসামি করা হয়েছে। তো স্পষ্ট এটা বোঝা যায় তারা আমাদেরকে হ্যায় করার জন্য এই কাজটা করছে। গত 5 আগস্ট কোনাবাড়ির ঠিক এইখানে গুলি করে হত্যা করা হয় হৃদয়কে। এরপর থেকেই তার মরদেহটিও গুম হয়ে গেছে। পরিবারের সদস্যরা বলছেন, বিচার তো দূরে থাক, তাদের মরদেহটি আগে বুঝিয়ে দেওয়া হোক। আদেও মরদেহ পাওয়া যাবে কিনা এবং বিচার হবে কিনা সেটি এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, কোনাবাড়ী, গাজীপুর। অচল অবস্থা কাটল ঢাকা মেডিকেলের। প্রশাসনের আশ্বাসে সীমিত পরিসরে বহির্বিভাগে রোগী দেখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। বিকেলে এক ব্রিফিংয়ে একথা জানান তারা। বলেন, শনিবারের হামলায় জড়িত 2 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। জোরদার করা হয়েছে জরুরি বিভাগের নিরাপত্তা। তবে দেশের সব হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান চিকিৎসকরা। এর আগে সকাল থেকে বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বয়সে 50 পেরিয়েছেন অনিল চন্দ্র রায়। মস্তিষ্কে বাসা বেঁধেছে টিউমার। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাতে এসে জানতে পারেন চিকিৎসকের দেখা পাবেন না। অগত্যা পথ ধরেন অন্য হাসপাতালের। এমার্জেন্সি শুধু অ্যাক্সিডেন্ট কাটাছেড়া যদি রোগী আসে, সেটা শুধু এমার্জেন্সি চিকিৎসা ট্রিটমেন্ট দেবে, এই আর কোনো ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, আউটডোরে কোনো ট্রিটমেন্ট নাই। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম শুরু হলেও বন্ধ ছিল বহির্বিভাগের সেবাদান। এ অবস্থায় ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা মানুষ। যে রুমে যাইতে বলছে সেই রুমে যাব, যদি ডাক্তার বসে তাহলে যাবো। আনছি বৃহস্পতিবারে, কিন্তু এরপর তার দেখা গেছে কোনো ডাক্তার টাক্তার নাই, শুধু ব্যান্ডেজ করে রাখছে। মাথা আঘাত পাইছিল, পা আঘাত পাইছিল। ডাক্তার আসবে কিনা তাও জানি না, ডাক্তার আসলে হয়তো দেখাবো। দুপুরে পরিচালক জানান, চিকিৎসকদের 4টি দাবির 3টি বাস্তবায়ন করা হয়েছে। জরুরি বিভাগের সামনে পর্যাপ্ত সেনা ও বিজিবি সদস্যদের উপস্থিতি ছিল দৃশ্যমান। নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাব আনসার সদস্যরাও। ওনাদের মূল 2টা দাবি ছিল, যে নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। বাকি যে দাবিগুলো ছিল, আপনারা জানেন যে একটা স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা আইন করা, এটা আসলে একটু সময় সাপেক্ষ। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলায় জড়িতদের মধ্যে 2 জনকে গ্রেফতারের খবর আসে। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জানান, গ্রেফতার হওয়াদের একজনের নাম সঞ্জয় পাল। তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়। 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের, সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আনসার, পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেভেলপমেন্ট করা হয়েছে। তবে পুরোদমে কাজে ফেরার ঘোষণা আসে বিকালে। চিকিৎসকরা এদিন কর্মবিরতি ভেঙে মঙ্গলবার সকাল থেকে সীমিত পরিসরে বহির্বিভাগেও রোগী দেখার ঘোষণা দেন। রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এবং সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি থাকবে। ঘোষণা আসে নতুন কর্মসূচির। বহির্বিভাগে রোগী দেখার আগে সকাল 8টায় অবস্থান কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা। রোগী ডাক্তারের নিরাপত্তায় স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিও ছিল চিকিৎসকদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। দুদক সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি আগামী 15 দিনের মধ্যে কিভাবে 15 লাখ সরকারি চাকরিজীবীর সম্পদ ও আয়ের হিসাব দেবে তা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সচিব বলেন, জনপ্রশাসন অবসর বদলি ও ডিসি নিয়োগের কাজ ব্যাপকভাবে চলছে। দেশে 15 লাখ সরকারি চাকরিজীবী আছে। এতদিন বাধ্যতামূলকভাবে আয়কর দিতেন কতিপয় চাকরিজীবী। এখন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্তরের সবাইকে আয় ও সম্পদের হিসাব দিতে হবে। আগামী 15 দিনের মধ্যে কমিটি চূড়ান্ত ফর্ম ও নীতিমালা ঠিক করবে কিভাবে কখন সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলকভাবে হিসাব দিতে হবে। পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটার মধ্যে সবাই কবে কোথায় কে কীভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাপন সম্পত্তি কী বোঝায়, অস্থাপন সম্পত্তি কী, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত। A to Z আমাকে দিয়ে শুরু হবে, কিন্তু আমার যে সম্পদ, আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই। আমি দেবো, যেদিন চিঠি ইস্যু করবো আমারটা প্রথম দেবো। যদি হিসাব জমা না দেন তাহলে সরকারি চাকরিজীবীদের সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন জনপ্রশাসন সচিব। জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর। খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। শাস্তি হবে। শোনেন, আপনারা তো এতদিন অনেক কথা বলছেন, এই সেই $0 হাতি ঘোড়া এই সমস্ত শুনে আমার লাভ নেই, বলতেও চাই না আমি। আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জনস্বার্থে আমার দুইটা এজেন্ডা, একটা স্টেট আর একটা সিটিজেন। যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না। জনপ্রশাসন সচিব বলেন, দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে অসৎ কর্মকর্তারা চাপ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। হিসাব জমা নেওয়া হলেও জনসমক্ষে তা প্রকাশ করা হবে না বলেও জানান সচিব। আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে, এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দেশি খবর নাই, এবার একটা ফাংশন কাজ করবে। এইটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণের জন্য কাকে তলব করা হবে। যেমন ব্যাংকের মৌলিক কাজ আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার ব্যাংকের হাজব্যান্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজব্যান্ডকে দিতে পারেন না, জানেন একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো আমরা নতুন করে কথা বলতে চাই না, দিজ আর ইমপ্লাইড অলরেডি। সচিব বলেন, জনপ্রশাসনে অব্যাহতি, বদলি, পদোন্নতি গত 6 দিনে যে পরিমাণ হয়েছে তা 6 মাসেও এমন হয় না। জানান, জেলা প্রশাসকদের ফিট লিস্ট চূড়ান্ত করা হয়েছে, তাদের পদায়ন করা হবে শীঘ্রই। নুরুবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচারে অভিযুক্ত এস আলম গ্রুপের গাড়িতে চড়ে কক্সবাজারে নিজ এলাকায় যাওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাড়িটি কার কিংবা কোথা থেকে এসেছে সে বিষয়ে কিছুই জানা ছিল না তার। বিষয়টিতে নজর রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। গুম, খুন, আয়নাঘরের সাথে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করারও দাবি জানান বিএনপির এই নেতা। 9.5 বছর পর এলাকায় ফেরেন বিএনপির নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার বিমানবন্দর থেকে পেকুয়ায় নিজ গ্রামে যাওয়ার পথে ব্যাপক সংবর্ধনা দেন নেতাকর্মীরা, শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় যে গাড়িতে ছিলেন সালাউদ্দিন আহমেদ সেটি ছিল বিতর্কিত এস আলম গ্রুপের মিৎসুবিশি, যা বিআরটিএতে এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে 2010 সালে নিবন্ধিত। তার এই গাড়িতে চড়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই সংবাদ প্রকাশ হওয়ার পরে ঘটনাটি নিয়ে গণমাধ্যমে খবর হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাজধানীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দুঃখ প্রকাশ করলেন না জেনে গাড়িতে চড়ার কারণে। আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজে জানতাম না। এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনার আয়োজন করেছে তারাই জানতো। অনেকটা আবেগাপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে, কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। গাড়িটি ব্যবহারের কারণও ব্যাখ্যা করেন সংবাদ সম্মেলনে। তবে ড্রাইভার নিয়ে তার বরাতে যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলেও জানান সালাউদ্দিন। একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি। এটা
আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনাটি বড় হয়ে দেখা দেয় বৃহস্পতিবার রাতে কালুরঘাটের আরেকটি ঘটনা ঘিরে। সেদিন মীর গ্রুপের ওয়্যার হাউস থেকে এস আলম পরিবারের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয়, যার তদারকিতে ছিলেন বিএনপির 3 নেতা। ওই ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ 3 জনের প্রাথমিক সদস্য পদও স্থগিত করেছে বিএনপি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বিকেলে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আনোয়ার হোসেন মঞ্জুর এর আগে যোগাযোগ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। পিরোজপুর 2 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া রাজনীতিবিদ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 2 পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। এর আগে রোববার রাতে রাজধানীর বংশালের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কদিন আগে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপিকে গ্রেফতারের পর আদালতে নেয়ার সময় পড়তে হয়েছে জনরোষের মধ্যে। তাই হাজী সেলিমকে এজলাসে নেয়ার সময় আদালত প্রাঙ্গণ ঘিরে ফেলা হয় নিরাপত্তা চাদরে, ছিল সেনা সদস্যরাও। আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাক প্রতিবন্ধী বিবেচনায় রিমান্ডের বিরোধিতা করেন হাজী সেলিমের আইনজীবী। 2 পক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম। টিপসই দেন মামলার নথিতে। তার আইনজীবীর দাবি, খালিদ হাসান হত্যায় সংশ্লিষ্ট নন হাজী সেলিম। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন, উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? যেহেতু যারা আছে ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করা হয়। হাজী সেলিমের 2 ছেলেও একই মামলার আসামি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্যর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক 2 আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া মন্ত্রীদের মধ্যে আছেন হাসান মাহমুদ, ইমরান আহমেদ, টিপু মুন্সি, আনিসুল হক, তাজুল ইসলাম, ফরিদুল হক খান, গোলাম দস্তগীর গাজী, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু। প্রতিবন্ধীদের মধ্যে রয়েছেন নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, জাকির হোসেন, এনামুল হক, স্বপন ভট্টাচার্য, ডাক্তার এনামুর রহমান, জাহিদ আহসান রাসেল ও মোহাম্মদ মুহিবুর রহমান। এছাড়া সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, কাজী নাবিল আহমেদ, শহীদুল ইসলাম বকুল, শেখ আফিল উদ্দিন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মেহের আফরোজ চুমকি, বেনজির আহমেদ ও আকম সরোয়ার জাহানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক সেনা সদস্য হিসেবে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান। বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সুশাসন প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে উপদেষ্টার সাথে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলির সাক্ষাৎ করেন। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায়মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনের দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি AKM রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। রিট করেছেন আইনজীবী ডক্টর স্বাধীন মালিক ও তায়েবুল ইসলাম সৌরভ। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এ বলা আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর একক ক্ষমতা বলে ক্রয়, বিক্রয় বা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা যাবে। এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন আদালতের কাছে উত্থাপন করা যাবে না, অর্থাৎ কুইক রেন্টাল সম্পর্কিত সব ধরনের সিদ্ধান্ত মন্ত্রীর মর্জি মাফিক নিতে পারবেন। আইনের এমন অস্বাভাবিক ধারা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। শুনানি করেন তিনি নিজেই। যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। ডক্টর শাহিদুল মালিক বলেন, জনগণের কাছ থেকে আদায় করা অর্থই ব্যয় করা হয় কুইক রেন্টালের বিদ্যুতের জন্য। কোনো ধরনের জবাবদিহি ছাড়া এমন ব্যয় সংবিধান সম্মত হতে পারে না। আদালত শুনানি শেষে রুল জারি করেন। বিদ্যুৎ উৎপাদন করুক না করুক, তারা প্রতি মাসে তারা ভাড়া পাচ্ছে এবং সরকারি হিসাব দিয়েছে যে এখন বোধহয় তাদের কাছে সরকারের 70,000 কোটি টাকা পাওনা আছে, মানে তারা সরকারের কাছে পায়। ওই বিদ্যুৎ মানে ব্যবহার করুক, উৎপাদন করুক, প্রতিটা এই বিদ্যুৎ কেন্দ্রকে সরকার তো প্রতি মাসে টাকা দিতে হয় এবং এইসব বিদ্যুৎ কেন্দ্র আছে মোট বোধহয় এখন আছে 89টা। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রো বাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রপ্তানি আয়ে যে গরমিল আছে সেটার হিসাব প্রকাশ করা হবে। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টায় কথা বলেন। তিনি বলেন, বাজেট রিভাইজ করে অপচয় রোধ করা হবে। কালো টাকা সাদা করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ব্যবহার অনুপযোগী 5, 10 ও 20 টাকার কাগজে নোট বদল করার পদক্ষেপ নেওয়া হবে। 2023-24 অর্থ বছরে রপ্তানি উন্নয়ন ব্যুরো $4,747 কোটি রপ্তানি আয়ের হিসাব দিয়েছে, আর $3,678 কোটি হিসেব দিয়েছে এনবিআর। দুটি সংস্থার এই হিসাবে তথ্যের গরমিল $1,069 কোটি, যা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ক্যালকুলেশনটা জিডিপির সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে বিভিন্ন সেক্টর, 19টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে এটা ওই আগামী সেটা আমি প্রেস করার জন্য বলেছি। গরমিলের হিসাব প্রকাশ হলে মোট দেশজ উন্নয়ন বা জিডিপির হিসাবও বদলে যাবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। বাজেট রিভাইজ করে অপচয়ের যে জায়গাগুলো আছে তা বন্ধ করা হবে বলেও সাংবাদিকদের জানান অর্থ উপদেষ্টা। এটা আমি কয়েকদিন আগে আমি বসছি বাজেটের সাথে কি করা যা করে। আমরা অহেতুক অপচয়
বা অহেতুক যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না, করবো না। বাজারে 5, 10 ও 20 টাকার নোট প্রায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এগুলোর বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সেটা অনেক আগে আমি চিন্তা করেছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি 5, 10, 20, কিন্তু সেটা আবার খুব পপুলার না, কেউ নিতেই জানা পকেটে, তাই না? অতএব এইটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইস্যু আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, ওগুলো কাউন্ট করে, অথবা এটা করে ওটা করবে, বা এটা আবার সিকিউরিটি প্রিন্ট করতে হয়, তো এগুলো করবে, গভর্নর আসবে, দরকার আমি জিজ্ঞেস করবো। উপদেষ্টা বলেন, আমাদের দেশে টাকা অযত্নে ব্যবহার করা হয়, যা পৃথিবীর অন্য কোথাও হয় না। নুরবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। সালমান এফ রহমানের দুটি বন্ড সহ তালিকাভুক্ত 11 কোম্পানির অনিয়ম খতিয়ে দেখতে সঠিক তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করবে, এমনটাই জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গণমাধ্যমে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, এই বিষয়ে কমিশন কোনো হস্তক্ষেপ করবে না। সঠিক এবং পরিপূর্ণ তদন্তে সব ধরনের সহায়তা দেবে কমিশন। অভিযুক্ত কোম্পানিগুলো তালিকাভুক্তির শুরু থেকে লেনদেন পর্যায়ে কী ধরনের অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখে 2 মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। যে কমিশনের পক্ষ থেকে আসলে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা কোনো কিছুই ওনাদের প্রতি থাকবে না। ওনারা পুরাপুরি স্বাধীনভাবে কাজ করবেন। আমাদের সাথে ওনারা কোঅর্ডিনেশন করতে পারেন, তাড়াহুড়া করে যাতে কাঁচা কাজ না হয় সেটাও একটা জরুরি ব্যাপার। যে লিগালি এক্সিকিউটেবল একটা রিপোর্ট আমরা চাচ্ছি। বাংলাদেশের সাথে সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এদিকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জামাতের আমির। সোমবার বিকেলে রাজধানী মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন জামাতের আমির। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমাকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করে কোনো মন্তব্য করতে চায়নি চীনা রাষ্ট্রদূত। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি আগামীর দিনগুলোতে 2 দেশের জনগণ, 2 দেশের সরকার, পার্টি টু পার্টি আমরা আরো ক্লোজলি কাজ করার সুযোগ পাব। ফের দাম বাড়ল বোতলজাত এলপিজি। 12 কেজির বোতলজাত এলপিজির দাম বেড়েছে 44 টাকা। সেপ্টেম্বরে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে খুচরা পর্যায়ে 1421 টাকা। দুপুরে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন, যা আজ সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে আগস্ট ও জুলাই মাসেও দাম বাড়ে এলপিজির। বিইআরসির কাছে আবারও গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আশাবাদী ও খুশি কমিশন। এবার স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণ করতে পারবে বলে আশা কমিশন। আগামী মাসেই বিইআরসির পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন হবে। এরপর সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের বিষয়টি। এটি প্রতি মাসে মূল্য নির্ধারণ করা হচ্ছে। প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 44 টাকা। কোম্পানিগুলি বিক্রি করবে 1326 টাকায় এবং তার সঙ্গে 50 টাকা যোগ হয়ে পাইকারি বিক্রি হবে 1376 টাকা। যারা ডিস্ট্রিবিউটর তারা বিক্রি করবেন এবং খুচরা বিক্রেতারা বিক্রি করবেন 1421 টাকায়। পোশাক খাতকে আবারও আগের অবস্থায় নিতে এই শিল্পের নিরাপত্তায় জোরদারে আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিপিএ। বিকেলে সোনারগাঁও হোটেলে আলোচনা অনুষ্ঠানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, পোশাক খাতে অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিযোগী দেশগুলোকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। এ সময় বিজিবিএ এর
সভাপতি ব্যাংকিং খাতের সংস্কার, কাস্টমস থেকে দ্রুত পণ্য খালাস সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সাথে গ্যাস বিদ্যুতের সংকট দূর করারও আহ্বান জানান তিনি। রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক, এক কথা বললে বলতে পারেন একে অপরের পরিপূরক। যেই দেশে রাজনীতি ঠিক হবে না সেই দেশে অর্থনীতি ঠিক হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কোনো থিওরি না। গভর্নমেন্ট থেকে যদি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ না নিয়ে বিভিন্ন কান্ট্রির যে হাই কমিশন অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ না করে যদি আমাদেরকে সেফটি যদি নিশ্চয়তা না করতে না পারি, তাহলে কিন্তু এখানে আমাদের অনেক বড় একটা বিজনেস হারানোর সংখ্যা কিন্তু থেকে যাবে। জানাবো পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খবর। রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। জয়ের জন্য পঞ্চম দিন বাংলাদেশের প্রয়োজন 143 রান। হাতে আছে 10 উইকেট। হাসান মাহমুদের 5 আর নাহিদ রানার 4 উইকেট নেবার দিন দ্বিতীয় ইনিংসে 172 রানে অল আউট হয় পাকিস্তান। 185 রানের টার্গেট তাড়া করতে নেমে আলোর স্বল্পতায় 29 ওভার আগে খেলা পরিত্যক্ত হবার সময় বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে 42 রান। 38তম ওভারের খেলা শুরু হচ্ছে। আগের বলেই আউট হয়েছেন মোহাম্মদ আলী। নির্ধারিত সময়ের মধ্যে মাঠে নামতে তাড়াহুড়ো করে দৌড় দিলেন আবরার আহমেদ। তখন বোলিং শুরু করতে প্রস্তুত হচ্ছিলেন সাকিব আল হাসান। এমন পরিস্থিতিতে টাইম আউট নিয়ে রসিকতায় মাতলেন সাকিব, শান্ত, লিটনরা। এমনকি আবরারকে স্লেজিং করে আউট করার ভয়ও দেখেছেন তারা। সাকিবদের এই হাসি ঠাট্টার মুহূর্ত বলে দেয় রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন কতটা নির্ভর টিম বাংলাদেশ। যদিও চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল পাকিস্তান, আগের দিনের 2 উইকেটে 9 রান নিয়ে ব্যাটিং করতে নেমে প্রতিরোধের আভাস দেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও সাইম আয়ুব। তবে দলীয় 47 রানে 20 রান করা আয়ুবকে ফিরিয়ে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। তবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন মূলত নাহিদ রানা। এই তরুণের গতির ঝড়ে ভীতু হয়ে পড়েন পাকিস্তানি ব্যাটাররা। সর্বোচ্চ 152 কিলোমিটার গতিতে বল করেছেন চাপাই এক্সপ্রেস। নাহিদের প্রথম শিকার 28 রান করা শান। মাইটি বাবরকে মাত্র 11 রান করে ফেরান রানা। এরপর সৌদ শাকিলেও তার পেসে কাটা পড়লে 81 রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। এরপর এক দফা জীবন পাওয়া মোহাম্মদ রিজওয়ান আর সালমান আগা আবারও পাকিস্তানের ইনিংস বড় করার চেষ্টা করেন। তবে রিজওয়ানকে 43 রান করে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ। 136 রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা। সালমান আগা একাই লড়াই করেছেন, কিন্তু মোহাম্মদ আলীকে হাসান, আবরারকে রানা আর মীর হামজাকে হাসান ফেরালে 172 রানে অল আউট হয় পাকিস্তান। ক্যারিয়ারে প্রথমবার 5 উইকেট নেবার কীর্তি করেছেন হাসান মাহমুদ। 4 উইকেট নিয়েছেন রানা আর একটি শিকার তাসকিনের। এতেও হয়েছে নতুন এক রেকর্ড। প্রথমবার টেস্টে এক ইনিংসে প্রতিপক্ষের 10 উইকেট নেবার নজির গড়ল টাইগার প্রেস ডিপার্টমেন্ট। প্রথম ইনিংসের লিড সহ বাংলাদেশকে 185 রানের টার্গেট দেয় পাকিস্তান। কঠিন উইকেটে চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। আগ্রাসী ছিলেন জাকির হাসান। মাত্র 6 ওভার ব্যাটিং করলেও জাকিরের 2 ছক্কা 2 চারে 23 বলে 31 আর সাদমানের 9 রানের ইনিংসে বিনা উইকেটে বাংলাদেশের স্কোর যখন বোর্ডে 42 রান, তখন আলোক স্বল্পতায় বন্ধ হয় ম্যাচ। পরে পরিস্থিতির অবনতি হলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন 2 আম্পায়ার। এদিকে টেস্টের শেষ দিনে আছে বৃষ্টির পূর্বাভাস। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। মুনিয়া হত্যা মামলায় সায়েম, সোভান, আনভির সহ 8 আসামিকে অব্যাহতি দিয়ে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বাতিল করে পুনঃতদন্তের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুবের দ্বৈত বেঞ্চে এই আবেদন গ্রহণ করেন। বাদী নিহত মুনিয়ার বোনের আইনজীবী এম সরোয়ার হোসেন জানান, হত্যা মামলাটির তদন্তে পিবিআই আনভির সহ 8 আসামির সবাইকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দেয়। এর বিরুদ্ধে বাদীপক্ষ নারাজির আবেদন দিলেও ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 8 তা খারিজ করে পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে। পরে হাইকোর্টে আবেদন করেন বাদী। আজ সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়। মোসাররত জাহান মুনিয়া রাজধানীর একটি কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন। 2021 সালের 26 এপ্রিল সন্ধ্যায় গুলশান 2-এর 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার রাতেই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে 306 ধারায় আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সহকারী কাউন্সিলর জুবায়ের কবির তুষার মারা গেছেন।
সোমবার দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। পরিবারের সদস্যরা জানান হঠাৎ বুকে ব্যথা ও পেট ফুলে গেলে অ্যাসিডিটির সমস্যা ভেবে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।